আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে খাদ্য অধিদপ্তরের জন্য অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি। তো ইতিমধ্যে আমরা 346টা অঙ্ক আপনাদের কিন্তু করে দিয়েছি। আজকে আলোচনাটা শুরু করব আমরা 347 নম্বর যে অঙ্কটা রয়েছে এটা দিয়ে। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা অঙ্ক এটা, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই অঙ্কটা। অনেকেই কিন্তু আপনারা এই অঙ্কটা ট্রিক্স ধরতে পারেন না, এই জন্য ভুল করে ফেলেন। তো আমি পড়ছি অঙ্কটা। যদি 5টি বেড়াল 5টি ইঁদুর ধরে 5 দিনে, তাহলে 100টা বেড়াল 100টি ইঁদুর ধরবে একদিনে, 5 দিনে, 20 দিনে, 100 দিনে। আপনারা হয়তো ভাবছেন যে 5টি বেড়াল 5টি ইঁদুর 5 দিনে ধরলে 100টা বেড়াল 100টা ইঁদুর ধরবে 100 দিনে, এ আর এমন কি, খুবই সহজ অঙ্ক। কিন্তু সাথে সাথেই আপনারা কিন্তু ভুল পথে পা বাড়ালেন, অঙ্কটা কিন্তু ভুল হয়ে গেল। কেন হলো তার কারণ হচ্ছে, ঐকিক নিয়মের নিয়ম অনুযায়ী আপনি যদি এই অঙ্কটা করতে চান তাহলে উত্তর হবে 5 দিনে। এটা কেমনে সম্ভব সেটা আমি আপনাদের একটু বোঝাই দেই, একটু ভালো করে খেয়াল করেন। আমি বারবার আপনাদেরকে বলি যে ঐকিক নিয়মে কোনো কারণে বেশি বুঝালে গুণ হবে, কম বুঝালে ভাগ হবে। এই মূলত এই দুটো জিনিস আপনাদেরকে বিবেচনা করতে হবে। তবে এক্সেপশনাল কেস রয়েছে প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশের বেলায়, তো সেটা অঙ্ক খুবই রেয়ার কেস, মানে খুবই কম আসে। তো এই দুটো যদি আপনি জানেন যে বেশি মানেই গুণ, কম মানেই ভাগ, তাহলে শতকরা 95% অঙ্কই আপনি কিন্তু করে ফেলতে পারবেন ঐকিক নিয়মের। তো কি বের করতে বলেছে বলেছে তাহলে 100টা বেড়াল 100টা ইঁদুর ধরবে কত দিনে, তার মানে দিন বের করতে বলেছে। আমরা দেখতে পাচ্ছি অপশনগুলোতে দিন রয়েছে। তো সেক্ষেত্রে আমরা দিন বের করব। এখন প্রথম যে লাইনটা আছে, প্রথম লাইনটা আপনারা যদি একটু দেখেন, মানে প্রথম যে কন্ডিশন আছে কমা পর্যন্ত, দিনটা কিন্তু ডান দিকেই আছে। তো আমাদের আর লাইনটা চেঞ্জ করতে হবে না। 5টি বেড়াল 5টি ইঁদুর ধরে 5 দিনে, তাহলে আমরা এভাবেই লিখব যে 5টি বেড়াল 5টি কি ধরে, ইঁদুর ধরে, ধরে কত দিনে, ইকুয়াল 5 দিনে। আমরা এটা লিখে ফেললাম। এবার ঐকিক নিয়ম যেহেতু, তার মানে একে কনভার্ট করতে হবে। তাহলে 5টি বেড়াল 5টি ইঁদুর ধরে যেহেতু 5 দিনে, তাহলে একটি বেড়াল যদি হয় তাহলে দিন কম লাগবে নাকি বেশি লাগবে, তার মানে প্রশ্ন করতে হবে কিন্তু এই দিনকে, মনে রাখতে হবে কাকে, দিনকে। আমি আবার বলছি, 5টি বেড়াল 5টি ইঁদুর ধরে 5 দিনে, তাহলে একটা বেড়াল এর জন্য দিন কম লাগবে নাকি বেশি লাগবে, তাহলে অবশ্যই একটা বেড়াল হলে তো দিন বেশি লাগবে। কারণ কি, যেখানে 5টা বেড়াল এর 5 দিন সময় লাগে, সেখানে একটা বেড়ালের তো বেশি দিন সময় লাগবে, তাই না? তাহলে বেশি মানে কি, গুণ। গুণ মানে এই যার নিচে আমি 1 বসিয়েছি সেই সংখ্যাটা আর এই সংখ্যাটা দুটো গুণ করতে হবে, তাহলে 5 গুণন 5। ওকে, গেল এটা। এবার আসেন, যেহেতু বলা হচ্ছে 5টি ইঁদুর, মানে এটার সাথে এটার একটা সম্পর্ক নির্ণয় করলাম, এবার এটার সাথে এটার সম্পর্ক নির্ণয় করব। তাহলে 5টি ইঁদুর ধরে যেহেতু 5 দিনে, তাহলে একটা ইঁদুর ধরতে দিন কম লাগবে নাকি বেশি লাগবে, এবার দিন কম লাগবে, তাহলে কম মানেই ভাগ, তাহলে 5 দ্বারা ভাগ হবে। এইভাবেই কোনো সংখ্যা গুণ হয় এবং কোনো সংখ্যা ভাগ হয় ঐকিক নিয়মে। তো এবার আমরা প্রথম লাইনটা মন থেকে বাদ দিয়ে দিব। কেন বাদ দিব, তার কারণ হচ্ছে দ্বিতীয় লাইন আমরা বের করে ফেলেছি। ঐকিক নিয়মের ইংরেজি যেহেতু ইউনিটারি মেথড, আমরা ইউনিটে বা এককে কনভার্ট করেছি, তাই প্রথম লাইনের আর প্রয়োজন নেই। এখন আমরা করব কি, পরের কন্ডিশনে চলে যাব। 100টা বেড়াল 100টা ইঁদুর ধরবে কতদিনে, তো প্রথমে 100। তাহলে বিড়াল একটা ছিল, তখন ইঁদুর ধরতে এতদিন সময় লাগতো। এবার বিড়াল 100টা, বলেন তো দেখি এবারে কম সময় লাগবে নাকি বেশি সময় লাগবে? অবশ্যই ইঁদুর ধরতে মানে অনেক কম সময় লাগবে। কারণ কি, কারণ হচ্ছে একটা বেড়ালের সময় লাগে এতদিন, তাহলে 100টা বেড়ালের সময় লাগবে তো অবশ্যই কম দিন। তাহলে কম মানে কি, ভাগ, তাহলে 5 গুণন 5 উপরে নিচে 5, মানে এই 100 নিচে চলে যাবে। তো আগে থেকেই তো 5 আছে, এটার সাথে মানে গুণ হবে, তাহলে মূল কথা হচ্ছে নিচে চলে আসবে। এবার একটি ইঁদুর ধরে এতদিনে, তাহলে 100টা ইঁদুর ধরতে কতদিন লাগবে? এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে এবার বেশি সময় লাগবে, মানে বেশি দিন লাগবে, তাই বেশি মানেই গুণ, উপরে চলে গেল 100। এইভাবে কোনো সংখ্যা নিচে যায় এবং কোনো সংখ্যা উপরে যায়। তাহলে 100 100 ক্রস, 5 5 ক্রস, তাহলে কতদিন, 5 দিন। খেয়াল করে দেখেন, যে অঙ্ক আপনি শুরুতে ভেবেছিলেন যে 100 দিন অ্যান্সার হবে, সেই অঙ্কের অ্যান্সার হচ্ছে কত, 5 দিন। নিশ্চয়ই বুঝেছেন। আমি কিন্তু একটু সময় নিয়ে বোঝাই, অনেকেরই হয়তো বোরিং লাগতে পারে, আমার করার কিছু নেই। আমার মনে হয় যে আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার রয়েছেন, আমার ভিডিও যারা পছন্দ করেন, তারা অঙ্ক কিছুটা কম পারেন বিধায় আমার চ্যানেল ফলো করেন, হচ্ছে সাবস্ক্রাইব করেন, লাইক করেন। আমি কমেন্ট সেকশন থেকে বুঝতে পারি যে আপনারা হচ্ছে ডিটেইলস এবং
মানে ধীরে ধীরে অঙ্কগুলো করালেই বেশি কমফোর্ট ফিল করেন। তো আপনারা অবশ্যই লিখে জানাবেন যে আমি আরো ফাস্ট ক্যালকুলেশন করাবো নাকি একেবারে ধরে ধরে মানে ছোটখাটো বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব, সেটা একটু যদি লিখে জানান তাহলে কিন্তু আমার জন্য সুবিধা হয়। তো অবশ্যই কিন্তু আপনারা লিখে জানাবেন যে আমি শর্টকাট এবং ডিটেলস একটু সময় নিয়ে দুটোই করাবো কিনা। ঠিক আছে, এবার আসেন আমরা পরেরটাতে চলে যাচ্ছি। তো পরের অঙ্কটা দেখেন 348 নম্বর অঙ্ক, এটাও ঐকিক নিয়মের একটা অঙ্ক, কাছাকাছি রয়েছে অঙ্কগুলো সব। 8 জন শ্রমিক 5 দিনে 2400 টাকা আয় করে, এটা প্রথম কন্ডিশন। 10 জন শ্রমিক কত দিনে সমপরিমাণ টাকা আয় করবে? তো খেয়াল করে দেখেন সমপরিমাণ মানে কত বলেন তো? এই 2400 টাকাই তো, তাই না? তো যদি কখনো অঙ্কে সমপরিমাণ বা ওই একই পরিমাণ বলে তাহলে এই দুটো অঙ্ক থেকে আমরা মুছে ফেলতে পারি। তার মানে একটা উপরে যাবে আর একবার একটা নিচে আসবে, আদতে এরা অঙ্কে কোনো প্রভাব বিস্তার করতে পারে না, এই জন্য আগে থেকেই বাদ দিই। তো যদি বাদ আপনি নাও দেন তাও কোনো সমস্যা নেই, তবে আমরা আজকে বাদ দিয়ে শিখবো। এর আগে আমি একটা মানে এটা সহ অঙ্ক করিয়েছিলাম আপনাদেরকে, মনে পড়ে কিনা জানি না আমি। হচ্ছে তো কি বের করতে বলেছে? কত দিনে। আমরা দেখতে পাচ্ছি দিন বের করতে বলেছে, এটার নিচে আমরা মার্ক করলাম, হর চিহ্ন দিলাম। এবার দিনটা ডান দিকে রাখবো। তো 8 জন শ্রমিক 5 দিনে যেহেতু এত টাকা আয় করে, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দিনটা মাঝখানে রয়েছে। তো আমরা চাইলে কিন্তু 2024কেও মানে 2400কেও অঙ্কে অন্তর্ভুক্ত করতে পারতাম, কিন্তু করলাম না। তাহলে আমরা শুধু এইটুকু লিখবো, 8 জনের শ্রমিকের লাগে 5 দিন। তাহলে আমরা লিখবো 8 জনের লাগে কত দিন? 5 দিন। মাঝখানে শ্রমিক কথাটা লিখলাম না, 8 জনের লাগে 5 দিন। তাহলে বলেন তো একজনের কত দিন লাগবে? তাহলে নিঃসন্দেহে একজনের বেশি দিন লাগবে, তাহলে বেশি মানেই গুণ। তাহলে 5 আর 8 আমরা গুণ করে দিব এতদিন, প্রথম লাইনটা বাদ। এবার 10 জনের কত দিন লাগবে? তাহলে একজনের যেহেতু 40 দিন লাগে, তাহলে 10 জনের কত দিন লাগবে? নিঃসন্দেহে কম দিন লাগবে, তাহলে কম মানেই ভাগ, তার মানে 10 দ্বারা ভাগ। তাহলে 5 দুগুণ 10, 4 দুগুণ 8, তাহলে কত দিন? সঠিক উত্তর হচ্ছে 4 দিন। খেয়াল করে দেখেন উত্তর কিন্তু 4 দিন। তো এইভাবে যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জন্য কিন্তু খুবই সহজ। এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, তবে তার পূর্বে একটু বলি, যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। এবার 349 নম্বর যে অঙ্কটা আছে আমরা একটু সেটা দেখব যে কি এসেছে। একটি সুষম পঞ্চভুজের একটি অন্তকোণের পরিমাণ কত হবে সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে। তো আমরা আগে একটা সুষম পঞ্চভুজ অঙ্কন করব। তো আমি ধরে নিচ্ছি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সুষম পঞ্চভুজ, যদিও সুষম হয়নি। পঞ্চভুজ মানে দেখেন এখানে বাহু আছে 5টা আর এরকম কোণও আছে কিন্তু আমাদের কয়টা? 5টা। এই জন্য এটা হচ্ছে একটা পঞ্চভুজ। বলা হচ্ছে এর একটি অন্তকোণের পরিমাণ কত, তার মানে এইটুকু, 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 অর্থাৎ যে কোনো একটা অন্তকোণের পরিমাণ কত সেটা আমাদের বের করতে বলা হচ্ছে। তো আমি সেটা বের করার জন্য আপনাদের একটা প্রসেস শেখাবো, সেই প্রসেসটা কি একটু মনোযোগ দেন। সেটা হচ্ছে এই পঞ্চভুজটাতে মোট কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় সেটা যদি আমরা বের করতে চাই তাহলে এই পঞ্চভুজ দ্বারা কয়টা ত্রিভুজ বানানো সম্ভব সেটা আমরা আগে আইডেন্টিফাই করব। তো আমরা দেখতে পাচ্ছি এটা দ্বারা ত্রিভুজ বানানো যাচ্ছে একটা, এই যে একটা, দুইটা এবং এটা সহ 3টা। তবে এক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে আমি এই দিক থেকে এই দিকেও দাগ দেব, এটা দিতে পারবেন না, কেননা ভিতরের দাগগুলো কখনো একটা আরেকটাকে ছেদ করবে না, এটা কন্ডিশন। তো একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ, 3টা ত্রিভুজ, তাহলে মোট কয়টা ত্রিভুজ পেলাম আমরা? 3টা ত্রিভুজ পেলাম। তো আমরা জানি একটা ত্রিভুজ 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে 3টা ত্রিভুজ কতটুকু করবে? 3 18 54 মানে 540 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তার মানে আমরা বলতে পারি যে একটা পঞ্চভুজের মোট উৎপন্ন কোণ হচ্ছে 540 ডিগ্রি। কত? 540 ডিগ্রি। এবার আসেন বলা হচ্ছে একটি অন্তকোণের পরিমাণ কত হবে। তাহলে মোট কোণ কয়টা আছে? একটা, দুইটা, 3টা, 4টা, 5টা। তাহলে একে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে 5 একে 5 আর শূন্য দিলাম, 5 8 40, তাহলে 108 ডিগ্রি। কেন শূন্য দিলাম? কেননা 5 দ্বারা 4কে ভাগ যায় না, বিধায় 2 ঘর নিব, ওই জন্য শূন্য দিয়েছি। এই ভাগেও কিন্তু আপনাদের অনেকের প্রবলেম হয়, দেখেন আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি, প্রবলেম হতে পারে আমার মনে হয়। তো আপনারা করবেন কি এরকম ক্ষেত্রে যদি এটা করেন 5 একে 5, কিছু থাকলো না, কেটে নামালাম 4, দেখেন 5 দিয়ে 4কে ভাগ যাচ্ছে না, মানে কেটে নামানোর পরেও ভাগ যাচ্ছে না। তখন করবেন কি আর একটা ঘর বসানোর পূর্বে এখানে একটা শূন্য দিয়ে এই ঘরটা এখানে বসাই দেবেন, নচেত কিন্তু অঙ্ক ভুল হবে। তাহলে 5 8 40 এভাবে আমাদের করতে হবে। তাহলে 108 ডিগ্রি হচ্ছে আমাদের সঠিক উত্তর। কোথায় রয়েছে? ডি নাম্বার অপশনে রয়েছে। এছাড়াও আপনি
40কে যদি 5 দ্বারা ভাগ করেন আপনি কিন্তু সরাসরি 5 10 50 এভাবেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। থাকলো 4, 0 কেটে নামালাম, 5 8 40। আপনি চাইলে এভাবেও করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? যেভাবে আপনার খুশি আপনি সেভাবেই সলিউশন করবেন। এবার আমরা পরেরটাতে যাচ্ছি। এবারে দেখেন মুখস্থ টাইপের একটা প্রশ্ন চলে এসেছে, বলা হচ্ছে বৃত্তস্থ সামান্তরিক একটি বর্গক্ষেত্র ট্রাপিজিয়াম, রম্বস নাকি আয়তক্ষেত্র। এর সঠিক উত্তর হচ্ছে আয়তক্ষেত্র। তো বৃত্তস্থ সামান্তরিক একটা সবসময় আয়তক্ষেত্র হবে। এবারে এটা দেখেন 351 নম্বর যে অঙ্কটা আছে, বলে যে প্রতি বছর কোন শহরের লোক সংখ্যার 7% জন্মগ্রহণ করে এবং 3% মারা যায়। এক বছরে ওই শহরে 400 লোক বাড়লে ওই শহরে মোট লোক সংখ্যা কত? সুন্দর অঙ্ক কিন্তু এটা। তো বলেন তো দেখি, এক বছরে কত লোক বেড়েছে? 400 বেড়েছে। এখন প্রথম যে কন্ডিশনটা আছে, প্রতি বছর কোন শহরের লোক সংখ্যা 7% জন্মগ্রহণ করে, তাহলে জন্ম নেয় 7%, এবং 3% মারা যায়। তাহলে বলেন তো দেখি, নিট বৃদ্ধিপ্রাপ্ত জনসংখ্যা কত? নিট বৃদ্ধি পায় 7% থেকে 3% বাদ দিলে 4%। তাহলে এই 4% মানেই কিন্তু এই 400 লোক। তাহলে আমরা বলতে পারি 4%-এর ভ্যালু হচ্ছে 400। তাহলে 1%-এর ভ্যালু কত? অবশ্যই কম। তাহলে 400-কে 4 দ্বারা ভাগ হবে, ওই যে ঐকিক নিয়মের নিয়মটা চলে আসলো, কম মানেই ভাগ। এবার বলা হচ্ছে ওই শহরের মোট লোক সংখ্যা কত। তো যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, মোট লোক সংখ্যা সবসময় 100%-এর ভ্যালুকে প্রোভাইড করে। তাহলে 100% ইকুয়াল কত হবে? উপরে 400 গুণন হচ্ছে 100। 1% যদি এটা হয়, 100% তো বেশি হবে, বেশি মানে গুণ। তাহলে তার নিচে 4, 4 দ্বারা যদি কাটি, 4 একে 4 আর 2টা শূন্য দিয়ে দিলাম। তাহলে 100 আর 100 গুণ করলে 1 একে 1 আর 1 2 3 4টা শূন্য, তাহলে 1 2 3 4টা শূন্য, তাহলে কয় হাজার? 10,000। তাহলে ওই শহরের লোক সংখ্যা হচ্ছে 10,000 জন। কোথায় রয়েছে? এ নাম্বার অপশনে রয়েছে 10,000। এই অঙ্কটা দেখেন 352 নম্বর যে অঙ্কটা রয়েছে, এটা আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দিলাম, কেননা এই ধাঁচের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতেছে এবং অনেকেই আপনারা বুঝতে না পারার কারণে অঙ্কটা ভুল করে ফেলেন। তো আমি একটু বলি, একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ 40 ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত? 80 ডিগ্রি, 40 ডিগ্রি, 20 ডিগ্রি, 140 ডিগ্রি। ঠিক আছে? তো আমরা একটা উপপাদ্য জানি যে একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণ, মানে পরিধিতে যে কোণটা উৎপন্ন হয় সেটার দ্বিগুণ হয় বৃত্তস্থ কোণ। তাহলে কি বলা হচ্ছে? পরিধিস্থ কোণের পরিমাণ কত? 40 ডিগ্রি। তাহলে কেন্দ্রস্থ বা বৃত্তস্থ কোণের পরিমাণ কত হবে? সেটা হবে 40-এর দ্বিগুণ 80 ডিগ্রি। তাহলে 80 হচ্ছে আমাদের সঠিক উত্তর। কিন্তু এতে করে তো আর আপনারা বুঝতে পারছেন না প্রশ্নটা, তাই না? যে আসলে কিভাবে 80 ডিগ্রি হলো। তো আমি একটু বোঝাচ্ছি। তো দেখেন, এটা হচ্ছে একটা বৃত্ত আমরা ধরে নিলাম। এই বৃত্তটার সেন্টার বা কেন্দ্র কোনটা বলেন তো দেখি? এটা হচ্ছে সেন্টার বা কেন্দ্র। এখন বলা হচ্ছে একই চাপের উপর দণ্ডায়মান। আচ্ছা, চাপ কি? চাপ হচ্ছে, বৃত্তচাপ হচ্ছে, আমরা যদি মানে একটা ধরেন এখানে একটা আমরা কাঁটা কম্পাস বসিয়েছি, কাঁটা কম্পাস বসানোর পর তো আমরা এইভাবে টান দেই, তাই না? এইভাবে আমরা ঘুরাই। তো যে কোনো জায়গায় যদি আমরা এইভাবে ঘুরাই কম্পাস, তাহলে সেখানে একটা চাপ তৈরি হয়। তো আমি ধরে নিচ্ছি যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে একটা বৃত্তচাপ। এই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণ। তাহলে এই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণ হবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এখান থেকে শুরু করে আবার এই পর্যন্ত। এই কোণটাকে বলা হয়, তো ধরেন আমি এখানে একটা ফোঁটা দিয়ে দিচ্ছি এই বৃত্ত বরাবর, দিয়ে আমি টানটা দিয়ে দেব। তাহলে এখান থেকে এই পর্যন্ত, আবার এখান থেকে শুরু করে, দুঃখিত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটাকে আমি বললাম একটা কি কোণ? পরিধিস্থ কোণ। তাহলে কোন কোণটাকে আমরা পরিধিস্থ কোণ বলবো? এই যে পরিধির সাথে যে কোণটা উৎপন্ন হয়েছে এটাকে আমরা বলবো পরিধিস্থ কোণ। তাহলে বলা হচ্ছে পরিধিস্থ কোণের পরিমাণ 40 ডিগ্রি। তাহলে আমি বসাই দিলাম, এটা হচ্ছে 40 ডিগ্রি। ক্লিয়ার? এবার বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, এইটা কিন্তু কেন্দ্র, এইটাকে বৃত্তস্থ কোণ বা কেন্দ্রস্থ কোণ যে কোনোটা বলা হয়। তাহলে এই কোণটার পরিমাণ আসলে কত হবে? তো সেক্ষেত্রে আমার এখান থেকে এইভাবে এবং এখান থেকে এইভাবে হচ্ছে কোণটাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমাদের জানতে চাচ্ছে কোনটা? এই যে এখানে যেটা তৈরি হয়েছে সেটা। তাহলে পরিধিস্থ কোণ বা এটাকে মানে বৃত্তের, এটা তো পরিসীমা, তাই না? বা পরিধি। তো পরিধিস্থ কোণ যদি 40 ডিগ্রি হয়, এটার দ্বিগুণ হবে এই কোণের পরিমাণ, অর্থাৎ 40 দ্বিগুণ 80 ডিগ্রি। যদি প্রশ্নটা উল্টো দিকে করতো যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, একই চাপ বলতে কিন্তু এই চাপটার কথা বোঝানো হচ্ছে। একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের কত গুণ
হচ্ছে পরিধিস্থ কোণ, তখন কিন্তু অর্ধেক হতো। এরকম প্রশ্নও কিন্তু আমার এই শিটেই রয়েছে, আমি অলরেডি সলিউশন করে দিয়েছি। তো মনে রাখবেন বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। আমরা এবার নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। 353 নম্বর অঙ্কটা একটু ভালো করে খেয়াল করেন, বর্গমূল বা স্কয়ার রুট সংক্রান্ত অঙ্ক। তো আমরা বর্গমূলের ইংরেজি কি জানি? SQUARE মূলত এই যে চিহ্নটা, এটাকে আমরা শুধু রুট বলি, কিন্তু আসলে এর অরিজিনাল নাম হচ্ছে স্কয়ার রুট। কেননা বাংলায় বর্গমূল বললে ইংরেজি তো আর শুধু রুট হয় না, তাই না? বর্গের ইংরেজি স্কয়ার আর মূলের ইংরেজি রুট, তাই এটাকে আমরা কি বলতে পারি? স্কয়ার রুট বলতে পারি। তাহলে বলা হচ্ছে 0 তার মানে এখানে 0.0001, এইটার কি জানতে চাচ্ছে? যে এটার হচ্ছে আমাদের বর্গমূল কত। তাই আমাদের প্রশ্ন কিন্তু আসলে এটা। এখন বর্গমূল বের করার জন্য আপনাদের কিন্তু দশমিকের বর্গমূল মানে জানতে হবে। তাহলে 0.0001 এটা যদি আপনি বর্গমূল করতে চান, তাহলে এখানে 1 জোড়া 2 জোড়া এভাবে জোড়া জোড়া মেলাতে হবে। 0 আছে, 0 দিয়ে দিতে হবে। তো যেহেতু 2টা জিরো আছে, তার মানে এখানে একটা 0 হবে, থাকলো 0.1, এখানে 0.1 আছে, তার মানে একটা 1 হবে। এই যে 0.1 মিলে গেল। তো এই যে এভাবে আমি করলাম 0.01 হচ্ছে অ্যান্সার। এটা কিন্তু আপনাকে এই করার যে প্রসেসটা আছে, এই প্রসেসটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু মুশকিল আপনার পক্ষে এই অঙ্ক করা। তার মানে এ নাম্বার অপশনটা আমাদের সঠিক উত্তর। তো আমার চ্যানেলে ভিডিও আছে বর্গমূলের স্পেসিফিক ভিডিও, দশমিক সংখ্যার বর্গমূল, পূর্ণ সংখ্যার বর্গমূল, আবার পূর্ণ এবং দশমিক একসাথে রয়েছে এরকম বর্গমূল আমি করে দিয়েছি আপনাদের। তো প্রত্যেকটা ভিডিওতে তো আর এইভাবে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়, না হলে তো লেন্থ অনেক বেশি বড় হয়ে যাবে। এই জন্য আমি হচ্ছে আপনাদের আপাতত আজকে এভাবেই আলোচনা করে দিচ্ছি। তো মনে রাখেন যে এরকম শূন্য যদি থাকে, 2টা শূন্যর জন্য মানে দশমিক আছে দশমিক দিবেন, 0 দিবেন, 2টা শূন্যের জন্য একটা শূন্য, আর এখানে 0.1 আছে, তার মানে 1 হবে। মানে জোড়া জোড়া আমাদের মিল করে কিন্তু কাজগুলো করতে হয়। কেন বলেন তো? √25 মানে কি? 5 আছে কয়টা? 5 × 5, এই জন্য কিন্তু √25 মানে কিন্তু শুধু একটা 5 হয়। খেয়াল করে দেখেন, তার মানে দুটো এক জোড়া থেকে একটা চলে আসে সব সময়। যেমন 100-র উপর যদি রুট হয়, তাহলে এখানে 2টা 10 আছে, তাহলে আমাদের একটা 10 চলে আসে এখানে। বিষয়টা এরকম, ঠিক আছে? যদি 121-এর উপর রুট হয়, তাহলে কিন্তু 11 হয়, কারণ এখানে 2টা 11 আছে, অর্থাৎ 11 × 11, অথবা 11-র উপর আমরা স্কয়ার বলতে পারি, এভাবে। তো বর্গমূল করতে জানতে হবে, আসলে এর কোনো বিকল্প নেই। এবারে সর্বশেষ যে অঙ্কটা রয়েছে 354 নম্বর অঙ্কটা, 5 থেকে 45 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত। এখানে কিন্তু একটা ট্রিক্স হচ্ছে অবলম্বন করা হয়েছে। আমরা শর্টকাট মেথডটা যে কাজে লাগাবো, এটা কিন্তু লাগাতে পারছি না। কেন পারছি না? যদি 1 থেকে 45 পর্যন্ত বলতো, তাহলে কিন্তু আমরা মুহূর্তের মধ্যেই শর্টকাট মেথডে করে ফেলতে পারতাম। আচ্ছা, আমরা দেখি আগে 1 থেকে 45-এর হচ্ছে যোগফল কত। তো 1 থেকে 45 পর্যন্ত সংখ্যার যোগফল বের করার বুদ্ধি হচ্ছে n × n+1 ভাগ হচ্ছে 2। এটা হচ্ছে সমষ্টি বা যোগফল বের করার সূত্র। Sn মানে সমষ্টি বোঝায়। আচ্ছা, টান দিলাম, n মানে কত? 45, বসাই দিলাম 45 × 45 + 1 ভাগ 2 ইকুয়াল 45 গুণন 45 আর 1 46 ভাগ 2, কাটাকাটি করলে 23 × 2 = 46। তাহলে 45 আর 23 যদি আমরা গুণ করি, যেটা হবে সেটাই। তাহলে আলাদা জায়গায় আমরা করি 45 গুণন মানে 23, তাহলে 3 × 5 = 15, 5 হাতে 1, 3 × 4 = 12, আর 1 = 13, এক ঘর ক্রস, 45 × 2 = কত? 90। তাহলে 5, 3, 9 আর 1 = 10, 1035। তো 1035 তো অ্যান্সার নয়, দেখেন 1035 কিন্তু রয়েছে, এটা দাগালে কিন্তু ভুল হবে। কারণ কি? আমরা কিন্তু 1 থেকে শুরু করে হচ্ছে সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের জন্য সূত্রটা প্রয়োগ করেছি, কিন্তু আসলে ছিল কি 5 থেকে শুরু। তাহলে 1 থেকে 4 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ 1, 2, 3, 4, এই সংখ্যাগুলোর যোগফল এখান থেকে বাদ দিতে হবে। তাহলে 4, 3, 7, 2, 9 আর 1 = 10, তাহলে আমি যদি 10 বাদ দিয়ে দেই, তাহলে হবে 1025। নিঃসন্দেহে বুঝতে পারছেন যে কেন উত্তরটা আসলে বি নম্বর। দেখেন, অঙ্কে কিন্তু কিছুটা মানে ট্রিক্স আমাদের হচ্ছে থাকে। তো এই ট্রিক্সের কারণেই কিন্তু অঙ্কগুলো আমাদের জন্য পরীক্ষার হলে সমাধান করা কঠিন হয়ে যায়। তো এরপর যে আমি একটু বলি, যারা হচ্ছে চ্যানেলে নতুন, যদি প্রয়োজন মনে করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগছে। খাদ্য অধিদপ্তরের সাজেশন যদি আমার কাছে নিতে চান, তাহলে অবশ্যই 01 হচ্ছে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, 01642702760, এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। আর অবশ্যই হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, তথ্য প্রযুক্তি, সাধারণ বিজ্ঞান সবগুলো সাজেশনই কিন্তু PDF সাজেশন আপনারা পাবেন। সাজেশনের ফি হচ্ছে 100 টাকা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।